এখন প্রকাশ্যে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজকে আমাদের আলাপের বিষয় মাছের দুঃখ। আমাদের সাথে আলোচনার জন্য আছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর, আছেন নিরাপদ খাদ্য আন্দোলন কর্মী মতিন সৈকত এবং আমার সহকর্মী হাসিব বিল্লাহ। আর আমাদের সাথে যুক্ত হবেন ময়মনসিংহ থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার আরেকজন সহকর্মী আছেন খালেদ সাইফুল্লাহ, তিনি কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হবেন। সবাইকে স্বাগত জানিয়ে প্রথমেই বলছি যে মাছের দুঃখ আমরা নাম দিয়েছি। আজকে সারাদিন আমাদের একটি নিউজ গেছে, হাসিব বিল্লাহ আমাদের ময়মনসিংহ এবং কুমিল্লা সবাই মিলে এই কাজটি করেছেন এবং আমরা সারাদিনই দেখেছি। আমরা বলি যে সব সময় যে আমরা মাছে ভাতে বাঙালি, মানে আমাদের কোনো একটি বেলায় মাছ থাকবে না পাতে, এই জিনিসটি আমরা আসলে বাঙালি হিসেবে ভাবতেও পারি না। একটু আমি যদি শুরুতেই হাসিব বিল্লাহর কাছে জানতে চাই যে আগে আমরা দেখতাম যে পুকুর, ছোট ছোট জলাশয় বা যেই নদী থেকে আমাদের মাছ সংগ্রহ হতো। আপনি যখন কাজ করতে গেছেন, আমার সহকর্মী বাকিরা যখন কাজ করতে গেছে, আপনাদের অভিজ্ঞতাটা একটু বলবেন। এখন কি পুকুরের মাছ বা জলাশয়ের যেভাবে আমরা আগে মাছ পেতাম সেটি কি এখনো একই রকম আছে না কিছুটা পরিবর্তন হয়েছে? ধন্যবাদ সেলিয়া সুলতানা। বাংলাদেশে অসংখ্য নদী নালা খালবিল আছে। আমরা যারা গ্রামে বড় হয়েছি দেখেছি যে নদী নালা থেকে প্রতিনিয়ত মাছ পাওয়া যেত এবং আশেপাশে অনেক পুকুর খালবিল ছিল। আসলে বর্তমানে যখন আমরা রিপোর্ট করতে গিয়ে দেখলাম যে বেশিরভাগ খালবিলগুলো ভরাট হয়ে গেছে এবং কিছু শুকিয়ে গেছে। বিশেষ করে বিভিন্ন পুকুর ভরাট করে বিভিন্ন এলাকায় সেখানে ঘরবাড়ি নির্মাণ হচ্ছে, অবকাঠামো বিভিন্ন উন্নয়ন হচ্ছে, কিন্তু পুকুর কমে গেছে, যার কারণে মাছের সংখ্যাও কিন্তু কমছে। বিশেষ করে আমরা সারা বছর মাছ পেতাম যেখানে মুক্ত জলাশয়ে, সেখানে কিন্তু মাছের সংখ্যা এখন কম। বিশেষ করে নদীতেও কিন্তু মাছ, নদীতে হাওড়ে এখন কি একই রকম মাছ পাওয়া যাচ্ছে নাকি কিছুটা কমেছে? একটি বিষয় হচ্ছে যে আমাদের জায়গা কমেছে, আমাদের পুকুর ভরাট হয়ে যাচ্ছে। নদী নালাতে যে পরিমাণ মাছ পাওয়া যেত, অন্যান্য জায়গা যেখানে ভরাট হচ্ছে না, আমরা ধরে নিচ্ছি সেখানে জলের প্রবাহ আছে, সেখানে কি একই পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে? যেখানে প্রবাহ আছে বলতে যেখানে নদীর প্রবাহ এখনো আছে এবং সেই সব নদীর দু তীরে যেখানে জনপদ আছে সেখানে কিন্তু বাজার গড়ে উঠেছে সেই আদিকাল থেকেই। কিন্তু সেই বাজারগুলোতে যখন আমরা গিয়েছি, আমরা এই রিপোর্টটি করতে গিয়ে নারায়ণগঞ্জের বোদ্দার ঘাটে গিয়েছিলাম, সেখানে শত বছরের একটি ঐতিহ্য আছে বাজারের এবং সেই বাজারে বেশ ব্যাপক বেচা বিক্রি হতো। কিন্তু এখন সে বেচা বিক্রি মাছ কমে গেছে, মাছের প্রবাহ কমে গেছে। তারা বলছেন যেখানে তারা লাখ লাখ টাকার মাছ বিক্রি হতো, সেই বাজারগুলো ছোট হয়ে আসছে। কারণ হচ্ছে মাছের সরবরাহ বাজারেও কমেছে, অর্থাৎ তার মানে হচ্ছে আমি ভোক্তার কাছেও যদি যাই সেক্ষেত্রে একটি বিষয়, এই বিষয়টি নিরাপদ খাদ্য আন্দোলন কর্মী মতিন সৈকতকে আমি একটু জিজ্ঞেস করতে চাইব যে এই যে নদীর যে পরিস্থিতি, আমরা বলি কখনো নাব্যতা বলি, বালি ভরে যাচ্ছে, কখনো আমরা যখন মাছ যখন রেণু ছাড়বে সেটার জন্য কি আমার নদী তৈরি? বাংলাদেশ মূলত নদীমাতৃক দেশ, আর নদী হচ্ছে পানির আকর, খনি, আর সেই পানিতে মাছ বেড়ে উঠে বসবাস করে। নদীর একটি শরীর স্বাস্থ্য আছে। নদীর শরীর স্বাস্থ্য যদি সুস্থ না থাকে, ভালো না থাকে, জলজ পরিবেশ যদি আরামদায়ক আনন্দদায়ক পরিবেশ সম্মত না হয়, তাহলে সেখানে মাছেদের বসবাস করার কোনো সুযোগ নেই। আজকে যে মাছের দুঃখ, এই মাছের দুঃখটা ওই জায়গায় মাছ স্বাধীন সুন্দর স্বচ্ছ পরিবেশ পাচ্ছে না এবং মাছ নিঃশ্বাস নিতে তার যে পরিমাণ অক্সিজেন, সে অক্সিজেনে ঘাটতি হয়ে যাচ্ছে। আমার নদীর মধ্যে বলি, বিভিন্ন জলাশয়ের মধ্যে বলি, সেখানে মাছেরা কিন্তু সুস্থ নেই। আমি এই বিষয়টাই আরেকটু কথা বলবো। আমরা একটু ময়মনসিংহ থেকে যে আমাদের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক, উনি যুক্ত আছেন। আমি একটি বিষয় জানতে চাইছি যে এই যে মাছ যখন আসলে প্রজননের সময় যে ধরনের উৎপাদন, আমরা অনেক সময় বলি যে যারা গবেষণা করেন তারা হচ্ছে গিয়ে 40 প্রজাতির মাছের একটি তারা এখন কৃত্রিম উপায়ে সব কিছু আবিষ্কার করছেন। সবকিছু আমরা দেখছি ময়মনসিংহে পর্যন্ত এখন হাজার হাজার কিন্তু এরকম মাছের ঘের এবং অন্যান্য যারা জমি ছিল তারা পুকুর করেছেন। একটু আমাদেরকে এই বিষয়টাই বলবেন যে এটি আসলে কতটা শুদ্ধ উপায়ে আসলে করা হচ্ছে এবং কোন জায়গাগুলোতে আসলে খামতি আছে। কারণ মানুষ বলছে, আমরা রিপোর্টেও দেখেছি যে মাছের যে স্বাদ সেটি আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে।
হ্যাঁ, আপনার প্রশ্নটি অত্যন্ত বড়। আসলে আমাদের দেশ, আগের আলোচকরা যেটি বলেছেন যে নদীমাতৃক দেশ, আমাদের দেশে প্রায় 800-র মতো নদী ছিল। এই নদী থেকে আমরা কিন্তু প্রাকৃতিক মাছ আহরণ করতাম, ধরেন 80-র দশক পর্যন্ত। তো পরবর্তী সময়ে নদীগুলোর যে পরিবেশ, নদীর সাথে খাল, বিল, অন্যান্য জলাশয়ের যে সংযোগ ছিল, অর্থাৎ একটি চমৎকার ইকোসিস্টেম ছিল। কারণ হচ্ছে বাংলাদেশ ডেল্টাইক ল্যান্ড বা একটা বদ্বীপ দেশ বলি আমরা এটাকে। এখানে যে পরিবেশটি ছিল, সেই পরিবেশটি আস্তে আস্তে নানাবিধ কারণে ধ্বংস হয়েছে আর কি। সেখানে পানির গতিপথ পরিবর্তন হয়েছে, নদীতে পলিউশন হয়েছে, নদীতে আপনার সিল্টেশন অর্থাৎ নদীতে চর পড়েছে, নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। তারপরে নদীর সাথে যে সংযোগ ছিল, বিল বা অন্যান্য যে সমস্ত জলাশয়, সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত বিভিন্ন কারণে মাছের যে আবাসস্থল, যে প্রাকৃতিক পরিবেশ, সেটা নানাভাবে নষ্ট হয়েছে। তাতে করে হয়েছে কি আপনার যে মাছের প্রজাতির যে বৈচিত্র্য, বাংলাদেশে স্বাদু পানির মাছ, আমাদের যে লিটারেচার বা সায়েন্টিফিক যে তথ্য, সে অনুযায়ী 265টি মাছ ছিল। এখন সেই মাছের সংখ্যা বাস্তবিক অর্থে অনেক অনেক কমে এসছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট যে কর্পোরেশন আছে, তাদের একজন এখানে থাকলে ভালো হতো, তারা কিন্তু নদী কেন্দ্রিক এরকম মাছের ল্যান্ডিং সেন্টার অর্থাৎ মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন করেছিলেন। এরকম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আছে কিন্তু সেগুলো। কিন্তু ওগুলোতে এখন যে দেখবেন যে নদী বা মুক্ত জলাশয় থেকে মাছের যে আহরণ বা সেখানে যে মাছের যে বিপণন, সেটা অনেকাংশে কমে গেছে। এই কমে যাওয়ার কারণে কিন্তু আমরা আসছি মাছের চাষে। তো মাছের চাষের যে বৈশিষ্ট্য, সেখানে পুকুর খনন করতে হবে, পানি করতে হবে, খাদ্য দিতে হবে, মাছের স্বাস্থ্য রক্ষা করতে হবে, ঔষধ দিতে হবে, নানান পরিচর্যার বিষয় আছে। তো মূল প্রশ্নটি ছিল যে আমরা এই যে পুকুর খনন করে যে মাছ চাষ করে যাচ্ছি, এটাকে একুয়াকালচার বলে আর কি। তো এইটা আমাদের জন্য কতটুকু সাস্টেনেবল বা টেকসই? আমি মনে করি এটা কখনোই টেকসই না। এটা হয়তো আমরা সাময়িক দেখতে পাচ্ছি, আমাদের উৎপাদন বেড়ে যাচ্ছে, এখানে আমাদের ধানি জমি বা ফসলি জমি, সেগুলোকে আমরা কনভার্ট করে যাচ্ছি এবং আমরা উৎপাদন মোটামুটি কৃত্রিমভাবে পুকুর ভিত্তিক হয়ে যাচ্ছি। আবার ওইদিকে আপনার নদী কেন্দ্রিক যে মাছের উৎপাদন ছিল বা প্রাকৃতিক উপায়ে যে আমাদের মাছের উৎপাদন ছিল, যেটা বর্তমানে 13 লক্ষ মেট্রিক টনের মতো, এটি আপনার অনেক গুরুত্ব সহকারে বাড়ানো উচিত। আমরা শুধুমাত্র যদি চাষের মাছের উপর নির্ভর করি, আমাদের কিন্তু ভবিষ্যতে এই বড় ধরনের সংকটে আমরা পড়বো। আরেকটি কথা বলতে চাই, আপনি যে কোনো চাষের মাছের উৎপাদন করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছের পোনার প্রয়োজন। মাছের পোনার জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে মাছের ব্রুড মাছ বা আপনার পিতা মাতা মাছ। এবং এই পিতা মাতা মাছকে সংগ্রহ করার জন্য আমাদের কিন্তু প্রাকৃতিক জলাশয় দরকার। এই প্রাকৃতিক জলাশয় থেকে কিন্তু আমাদের সেই মাছগুলি সংগ্রহ করে হ্যাচারিতে পোনা উৎপাদন করতে হবে। এখন আপনি 264-65 প্রজাতির মাছের যে প্রাকৃতিক যে উপস্থিতি, সেটি শেষ পর্যায়ে আমরা যেটি জানতাম, যে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ বহু কাজ করেছে সেখানে, সেটি ছিল হালদা নদী। সেখানেও কিন্তু আপনার এই প্রাকৃতিক পিতা মাতা মাছের যে সংখ্যা, সেটি কিন্তু কমে গেছে। সেজন্য আমি মনে করি আপনাদের যে আজকের যে শিরোনাম দিয়েছেন মাছের দুঃখ, অত্যন্ত যথার্থ। এই আলোচনায় হয়তো আমরা শেষ করতে পারবো না, এটা নিয়ে বহু আলোচনা হওয়া উচিত এবং পরবর্তী প্রশ্নতে আমি আরো কথা বলবো এই বিষয়ে। যদি আপনার কাছে আরো একটি প্রশ্ন আমি রাখতে চাই, যে বদ্ধ পানি আর মুক্ত পানির মাছের কথা আপনি বললেন, কৃত্রিম প্রজননে কি ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে? এটির জন্য কি আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা? না, এটিতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। কৃত্রিম প্রজনন যে আমরা করব, সেই ক্ষেত্রে বাংলাদেশে ধরুন প্রায় 20টি মাছের মতো কৃত্রিম প্রজনন করা হয়, আনুমানিক 20টি মাছ, যেগুলি কমার্শিয়ালি চাষ হয়। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, তারপরে পাঙ্গাস, তেলাপিয়া, তারপরে সরপুটি, থাই সরপুটি, এই সমস্ত মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা চাষ করি। কিন্তু এই কৃত্রিম প্রজননের মাধ্যমে যে আমরা মাছকে বছরের পর বছর যে প্রজনন করব, এর জন্যে যে ব্রুড স্টক, যেটাকে পিতামাতা মাছ বা বাবা মা মাছ বলবো, সেটিকে যে আমরা বছরের পর বছর রাখবো, সেটিকে আমরা কোনো খামারে বা কোনো হ্যাচারির বড় পুকুরে কিন্তু আমরা রাখতে পারবো না। হ্যাঁ, রাখতে পারবো, কিন্তু এটা আস্তে 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 কোয়ালিটি ডিটারিয়েট করবে, অর্থাৎ কোয়ালিটি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ দেখা যাবে যে 10 বছর পরে সেই মাছ থেকে যে পোনা হবে, সেই পোনার গ্রোথ কিন্তু সেরকম হবে না, সেই পোনার বেঁচে থাকার হার কমে যাবে। সেই জন্য এই মাছকে যাতে আমরা প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করতে পারি, সেই ধরনের ব্যবস্থাপনা আমাদের প্রয়োজন। যেমন বাংলাদেশে ধরেন 80-র দশকে বা এর পরবর্তী সময়ে এরকম পদ্মা, মেঘনা, যমুনার বিভিন্ন অববাহিকায় যেখানে নদীর বাঁক ছিল বা যেখানে নদী গভীর ছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত মাছগুলি প্রাকৃতিকভাবে বসবাস করত। ঠিক এই সময় যখন বৃষ্টিপাত থাকতো, বজ্রপাত থাকতো, নদীর স্রোত থাকতো, তখন কিন্তু এই মাছগুলি পোনা ছাড়তো।
এই পোনা থেকেই কিন্তু বড় বড় মাছ তৈরি হতো নদীতে, এবং সেই মাছগুলি আপনার হ্যাচারিতে নিয়ে এসে কিন্তু পোনা উৎপাদন করতো। এখন হ্যাচারিতে আমাদের যে মজুদ রয়েছে, ব্রুড মাছের যে মজুদ রয়েছে, ইংরেজি শব্দ যেটা আমি বলেছি বাবা বা মা মাছ, এই মজুদগুলি সংরক্ষণ করে আগামী 20 বছর পরে মাছ উৎপাদন কিন্তু খুব চ্যালেঞ্জের মুখে পড়বে আর কি। তো সেজন্যে এটি কিন্তু কখনোই সাস্টেনেবল না। সেজন্য আমাদের উচিত হবে খুব দ্রুতই ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, জিন ব্যাংক বা বিভিন্ন ধরনের এরকম উন্নয়নমূলক বা প্রকল্প কার্যক্রম আছে আর কি, কিন্তু এগুলি আমার কাছে যেটি মনে হয় এটা কখনোই সাস্টেনেবল না যতক্ষণ না পর্যন্ত আমরা প্রাকৃতিকভাবে এই ব্রুড মাছগুলিকে সংরক্ষণ না করতে পারবো, ভবিষ্যতে এদের থেকে পোনা আহরণ না করতে পারবো, পোনা উৎপাদন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত চাষের মাছও কিন্তু আমাদের অতটা টেকসই থাকবে আমার কাছে মনে হয় না। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটু কথা বলতে চাইছি আমাদের কুমিল্লা আমার যে সহকর্মী আছেন তার সাথে, খালেদ সাইফুল্লাহ। আমরা যে নিউজটি আজকে সারাদিন চালিয়েছি সেখানে একটি বিষয় ছিল যে মাছ যখন আসলে কৃত্রিম উপায়ে উৎপাদন করতে হয় সে সময়টি আসলে এই যে খাদ্যের বিষয়গুলো রয়েছে, সে খাদ্যের বিষয়গুলো হচ্ছে আসলে এই যে যদি আপনিও আমার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন যে সেক্ষেত্রে খরচটি আসলে কোন জায়গা পর্যন্ত আমরা পৌঁছতে পারি, মানে আমরা এই যে খরচটি করছি আমাদের এই বাড়তি খরচটি কি আমাদের বাজারে প্রতিদিনের বাজারে কি যোগ হচ্ছে, এবং কতটা আসলে আমরা আমাদের এই যে প্রোটিন সহায়তা যেটি আমরা মূল্যস্ফীতির সময় মুরগি বা মাংস থেকে এসে আমরা মাছে যে একটি নির্ভর করতে চাইছি সেটি আসলে কতটা সহায়ক হচ্ছে, বিশেষ করে খাদ্যের যে মূল্যটি রয়েছে মাছের জন্য যে ব্যবহার করা হয় সেটি আমদানি নির্ভর, এই জায়গাটা থেকে যদি একটু বলেন। জি, মাছের খাদ্য কিছু তো আমদানি নির্ভর এবং কিছু মাছের খাদ্যে গুণমান নষ্ট হচ্ছে। বিশেষ করে এটি বড় একটি চ্যালেঞ্জ। অনেকে কিন্তু ব্রয়লারের যে বিষটা বা অন্য প্রাণীর বিষটা কিন্তু মাছের খাবার হিসাবে ব্যবহার করা হয়, সেখানে কিন্তু একটি প্রভাব পড়ছে গুণমান নষ্ট হওয়ার ক্ষেত্রে। এবং এর সঙ্গে মাছ বাজারে যেহেতু আমদানি নির্ভর এটি পণ্য অনেক কিছুই আমদানি করতে হয়, সেক্ষেত্রে চাষিরা যে দাম বেড়ে গেছে করোনার পর, প্রায় দ্বিগুণ হয়ে গেছে অনেক মাছের খাবার এবং অন্য মেডিসিনের দাম। তো সেক্ষেত্রে তো অবশ্যই সেটার একটি প্রভাব বাজারে পড়ছে এবং সেটি কিন্তু ভোক্তার পকেট থেকেই কাটছে। যদি আমরা মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আছেন তার সাথে কথা বলি, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি। শুধু সাধারণত মূল যে বক্তা থাকেন আমরা শেষ দিকে এসে অনেকটা জানতে চাই, যেমন হচ্ছে আমার যে সহকর্মীরা কাজ করেছেন তাদের যে রিপোর্ট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেখানে একটি বিষয় এসেছে যে বাংলাদেশে যারা মাছ চাষ করেন তারা অভিযোগ করেন যে মাছ চাষ এবং ঔষধ ব্যবহারের ক্ষেত্রে সরকারের কাছ থেকে অনেক সময় তারা সুনির্দিষ্ট যে পরামর্শ প্রয়োজন সে পরামর্শ তারা পান না। এই জায়গাটিতে আপনাদের কার্যক্রম কিভাবে চালানো হয় এবং এই সুযোগটা আসলে কিভাবে পেতে পারেন? ধন্যবাদ আপনাকে, ভালো প্রশ্ন করেছেন। আমাদের মৎস্য অধিদপ্তরের বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা বিভাগীয় পর্যায়ে আমাদের কর্মকর্তা রয়েছেন এবং বিশেষ করে উপজেলা পর্যায়ে যারা আছেন তারা একেবারে সরাসরি চাষিদের সাথে সম্পৃক্ত এবং চাষিরা কিভাবে মাছ চাষ করতেছেন সেই বিষয়টা তাদের পাশে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। শুধু পরামর্শ নয়, প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাদের ক্লোজ সুপারভিশনে এই মাছ চাষটা হচ্ছে। হয়তো বলতে পারেন যে হয়তো অনেক নতুন অত্যাধুনিক প্রযুক্তি বা ইন্টেন্সিভ সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে হয়তো চাষ করতে পারতেছেন না, বিভিন্ন কারণে, এটার অনেক কারণ রয়েছে, কিন্তু তারপরেও যেটুকুন উৎপাদন হচ্ছে সেই উৎপাদনে আমাদের বিশেষ করে আপনি যেটা বলছেন যে কিভাবে একটা পোনা মাছকে বড় মাছে পরিণত করা যায় সেই পুরো পদ্ধতিটাই আমাদের কর্মকর্তারা চাষিদেরকে সেইভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আমি একটু বলে রাখি, আপনি যেহেতু ঔষধের কথাও বলেছেন, আমাদের কিছু অ্যাকোয়াটিক প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলা চাষিরা অনেক সময় ব্যবহার করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কর্মকর্তাগণ সেদিকেও সজাগ দৃষ্টি রেখেছে এইভাবে যে যাতে তারা কোনোভাবে কোনো ঔষধ মেডিসিন বা অ্যাকোয়া প্রোডাক্ট মিসইউজ বা ওভারডোজ বা বিভিন্নভাবে ব্যবহার করে যাতে
ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটাতেও খেয়াল রাখছেন। তারপরেও হয়ে যাচ্ছে, কোথাও বিক্ষিপ্তভাবে যে হচ্ছে না তা নয়, কারণ এটা ডিলারদের কিছু মানে পরামর্শের কারণে কিছু কিছু চাষিরা সরাসরি আমাদের কর্মকর্তাদের পরামর্শ না নিয়ে আবার সেই ওষুধটা ব্যবহার করে কিছু কিছু ক্ষেত্রে এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটার সংখ্যা খুবই কম। আপনার কি মনে হয় যে আপনার আমাদের যে ধরনের চাহিদা, চাষিদের যে ধরনের চাহিদা, যত বড় হয়েছে এই যদি আমি বলি এটা একটা মৎস্য ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে আপনার সেই পরিমাণ লোকবল আছে এই সহায়তা দেওয়ার জন্য? আমাদের মৎস্য অধিদপ্তরে যে জনবল আছে এখন বর্তমানে, সেটা যতটুকু থাকা দরকার সেই পরিমাণ নাই। আমাদের কিছু কিছু অঞ্চলে আমরা কিন্তু সব এলাকায় সেই রকমভাবে মৎস্য কর্মকর্তাদের পদায়িত করতে পারিনি, যেহেতু জনবলের একটু সংকট তো আছে, কিন্তু সেটাকেও সরকার অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করে কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগের ব্যাপারে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যাতে দ্রুততার সাথে এইগুলা নিয়োগগুলা সম্পন্ন করা হয়। যেহেতু মৎস্য অধিদপ্তর অনেকটা অভিভাবকের মতো, এই এত পরিমাণ যে খামারি আছে, এত পরিমাণ যে মৎস্য উৎপাদনের সাথে জড়িত, জেলে, পুরো খাতটি বলা যেতে পারে, সেক্ষেত্রে অভিভাবক। আমরা আরো কথা বলবো একটি ছোট্ট বিরতি নিয়ে, এখনই ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম মাছের দুঃখ নিয়ে। মাছের দুঃখ মানে হচ্ছে অনেকটা, আমার কাছে যদি বলেন তাহলে বাঙালিরও দুঃখ। তো আমরা একটি বিষয়ে কথা বলছিলাম মতিন সৈকতের সাথে। আপনি বলছিলেন যে জলাশয়ের যে পরিস্থিতি নিয়ে, আমরা যে বিষয়টি যখন আমরা কাজ করতে গিয়েছি তখন আমরা দেখেছি যে 57টি নদীর মধ্যে 54টি বিভিন্ন বাঁধের কারণে বন্ধ হয়ে আছে। সেটার যে স্বাভাবিক প্রবাহ সেটি আর থাকছে না। সেটি তো এক ধরনের বদ্ধতা তৈরি করে। বদ্ধ মাছ এবং এই যে একটি পরিস্থিতি, এটি আমাদেরকে আসলে ভবিষ্যতে কোন দিকে নিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? নদীর নাব্যতা যখন হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন একটি দেশ অপমৃত্যুর দিকে এগিয়ে যায়। কারণ জল, জমি, জল খুব গুরুত্বপূর্ণ। আর জল থেকে জীবনের সৃষ্টি হয়। আর জলের মাধ্যমে জলজ প্রাণীরা তো বেঁচে থাকে, জীব বৈচিত্র্য বেঁচে থাকে, মাছ তো সেখানে বেঁচে থাকে। তার পাশাপাশি জল, যারা স্থলে আছে তাদের জন্য কিন্তু জল একটা বড় জিনিস। এজন্য জল, জমি, জন, এই তিনটাকে যদি আমরা একসাথে করতে পারি তাহলে আমার জলও ভালো থাকবে, আমার জমি ভালো থাকবে, আমার জনগণ ভালো থাকবে। সবাই মিলে চেষ্টা করে আমাদের দেশের জন্য আমাদের আরো বেশি কাজ করার দরকার। শিল্প কারখানাগুলো যখন আসলে বিভিন্ন, আমরা বুড়িগঙ্গার যদি দেখি, শীতলক্ষা যদি দেখি, আমাদের এই ঢাকা শহরটি আসলে নদীকে কেন্দ্র করে হচ্ছে অনেকটা জনপদ গড়ে উঠেছে। শুধু ঢাকা শহর না, যদি আপনি মানে উপমহাদেশের ভারতে বর্ষ থেকে শুরু করেন, সেটি কিন্তু এই নদীকে কেন্দ্র করে কিন্তু এই জনপদগুলো গড়ে উঠেছে। এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে প্রধান যে খাদ্যের যে উপাদানগুলো, খাদ্য যে শস্য, সবকিছু এই নদীকে কেন্দ্র করে। নদীর পাশে আমরা দেখি সবচাইতে ভালো ইয়ে হয়, হাওরের মধ্যে একটি সময় হচ্ছে জল থাকে, ওই সময় আমরা মাছ পাই, আবার জল নেমে গেলে সেখান থেকে আমরা হচ্ছে শস্য পাচ্ছি। একটু যদি আমাদেরকে বলেন যে এই যে শিল্প কারখানাগুলো গড়ে উঠছে, এই জায়গাটি আমাদের যে এই যে এক ধরনের যে পরিবেশের উপর যে এক ধরনের কি ধরনের প্রভাব ফেলছে, বিশেষ করে এই যে জলজ প্রাণী, তারা যে আরো বেশি বাড়বে বা প্রজননের জায়গাটি, বা তারা যে আরো শক্তিশালী হবে, সেই জায়গাটিতে কি রকম ক্ষতি? সুসংবাদ হচ্ছে বাংলাদেশ আয়তনে পৃথিবীতে ছোট, 93, কিন্তু মাছ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ মাছ উৎপাদনে কিন্তু এবার দ্বিতীয় হয়েছে, তৃতীয় ছিল, এবার দ্বিতীয়তে চলে এসেছে। এই যে একটা চমৎকার একটা জিনিস, আমরা আয়তনে ছোট কিন্তু আমরা উৎপাদনে কিন্তু ছোট না, উৎপাদন অনেক বড়। আমাদের নিশ্চয় সুপার্জিত, আমাদের নিশ্চয় অর্জন আছে, অনেক বড় কিছু আছে। এত সম্ভাবনার ভিতরও আমাদের কিছু সংকট নিয়ে এখনই চিন্তা ভাবনা করা দরকার। কারণ সামনে যদি সংকটগুলিকে আমরা মোচন করতে না পারি তাহলে আমাদের সম্ভাবনাটা সফলতার দ্বারপ্রান্তে যেন বিঘ্ন না হয়। এই জন্য আমাদের কলকারখানা, মেল ফ্যাক্টরি যা আছে, এখন সবাই মিলে আমাদের যে মনোজগতের একটা পরিবর্তন দরকার, মানসিকতার একটা পরিবর্তন দরকার। যে আমার যদি দেশ বেঁচে থাকে, আমার যদি নদী বেঁচে থাকে, আমি বাঁচবো, আমার প্রজন্ম বাঁচবে,
আমার উত্তরসূরিরা বাঁচবে, আমার দেশ বাঁচবে। এজন্য নদীর পানিকে সুস্থ রাখার জন্য কলকারখানা, মিল ফ্যাক্টরির আবর্জনা, বর্জ্য, নানা রকম দূষণ থেকে নদীকে আগে বাঁচাতে হবে। নদী বাঁচলে আমাদের খাল, বিল, জলাশয় সব কিছু বাঁচবে। আর আমাদের একটা মূল জায়গায় আমরা সবচেয়ে বেশি আমাদের এই মানসিকতাকে আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের আবর্জনা, ডাস্টবিন, এটাকে নদীকে আমরা বানাতে পারবো। নদী হচ্ছে আমার মা। নদীর কবি বলছেন যে নদীর পানি হচ্ছে মাতৃস্তনের মতো, কারণ মাতৃস্তন দিয়ে যখন শিশুরা বেড়ে ওঠে, নদীর পানি দিয়ে দেশের ফসল বেড়ে ওঠে। সে নদীর জায়গাটাকে সুস্থ রাখতে হবে আমার দেশটাকে বাঁচানোর জন্য। আর আমাদের এই নানা রকমভাবে আমাদের সরকার মহোদয় যথেষ্ট প্রশাসনিক দক্ষতা দিয়ে আমাদের নদীগুলো বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু এক ধরনের লোক আছে নদী খেকো লোক, তারপরে রাক্ষসী প্রকৃতির মানুষ আছে নদীকে দূষণে, দখলে নষ্ট করে ফেলছে। এই দখল দূষণদেরকে থেকে নদীকে বাঁচানোর জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনপ্রতিনিধিরা আরও বেশি ভূমিকা পালন করবেন, প্রশাসন আরও বেশি ভূমিকা পালন করবেন। আর আমরা যারা জনগণ আছি, আমরা যেন জেগে উঠি। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? আমরা যদি নিজেদের থেকে না জাগি, নদী পাড়ের মানুষকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। আমার সীমানাতে যেমন অন্য কেউ নষ্ট করতে না পারে, নদীটা আমার সীমানার মতো বা আমার প্রাণের মতো। আমার নদীকে আমি পাহারা দিতে হবে, রক্ষা করতে হবে। আমার নদী বাঁচলে, আমার পানি বাঁচলে মাছ বাঁচবে, মাছ বাঁচলে আমরা মানুষ বাঁচব। আমি সৈয়দ মোহাম্মদ আলমগীরের কাছে একটি প্রশ্ন জানতে চাইছি, সেটি হচ্ছে অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক কিছু বিষয়ে বলেছিলেন। সেখানে হ্যাচারির পোনার বিষয়ে বলেছেন যে সেটি আসলে আমাদের জন্য কিছুটা সংকট না হলেও কিছুটা শঙ্কা তো আমাদের জন্য কিছুটা আভাস আসলে দিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে খাদ্য। একটু এই বিষয়টায় আপনার কি কোনো মতামত আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের প্রফেসর মাহফুজ সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে এখানে আশঙ্কার কোনো বিষয় আছে কিনা। এখানে আমি ওনার কথার সাথে আমি আর একটু যোগ করতে চাই। এখানে আশঙ্কা বলতে কিছু নেই, কারণ আমাদের সরকার এখন 2010 সালে মৎস্য হ্যাচারি আইন করেছেন এবং 2011 সালে মৎস্য হ্যাচারি বিধিমালা করেছেন। সেই আইন এবং বিধিমালার আলোকে আমাদের যে বিদ্যমান যত হ্যাচারি আছে, সকল হ্যাচারি, দেশের যত হ্যাচারি আছে প্রাইভেট হ্যাচারি সহ সকল, সেই হ্যাচারিগুলোকে একটা ডিসিপ্লিনে আনা হয়েছে এবং তাদেরকে ওই রেজিস্ট্রেশন করতে হবে, লাইসেন্স নিতে হবে, তাদেরকে গাইডলাইন ফলো করতে হবে, তাহলেই তারা পুনঃ উৎপাদন করতে পারবে। তাছাড়া তাদের পুনঃ উৎপাদন করার রাইট নেই। এবং সম্পূর্ণ আমাদের যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছে এটা তত্ত্বাবধান করছেন এবং তাদের তত্ত্বাবধানেই এই আজকের যে পুনঃ উৎপাদনগুলো হচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে ব্রোডের কথা উনি বলেছিলেন যে পিতামাতা বা বাবা মা, এটার ব্যাপারে আমাদের মৎস্য অধিদপ্তরে একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ব্রোড ব্যাংক প্রকল্প ছিল, সেই প্রকল্পের আওতায়ও অনেক ব্রোড আমরা শুধু এই হালদার ব্রোড নয়, আমাদের বিদেশ থেকেও চীন থেকে আমরা এরকম কিছু পোনা আনা হয়েছে, যেই পোনাগুলাকে রিয়ারিং করে, নার্সিং করে, তাদেরকে বড় করে ব্রোডের আকারে মা বাবার পর্যায়ে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে দিয়ে আমরা অলরেডি পুনঃ উৎপাদন কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এই বিভিন্ন দিক থেকে এই পোনার বিষয়টা প্রাকৃতিক উৎস পোনার পাশাপাশি কৃত্রিম প্রজননের মাধ্যমেও যে পোনাগুলা উৎপাদিত হচ্ছে, সেই পোনাগুলা গুণগত মানের দিক থেকে কোনো অংশেই কম না। আমি মনে করি যে ওই রকম বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকতেই পারে, যে আন্ডার সাইজ, যেটা পিতামাতা 2 কেজির কম ওজনের যদি পিতামাতাকে দিয়ে কৃত্রিম প্রজনন করানো হয়, সেই ক্ষেত্রে হয়তো হতে পারে। অসাধু তো সব ক্ষেত্রেই থাকতে পারে। তারপরে আমাদের তত্ত্বাবধান চলছে। আমার মনে হয় না যে এই পোনা নিয়ে মানুষের মনে কোনো আশঙ্কা আছে। আর খাদ্যের বিষয়টা বলছেন, খাদ্য তো মৎস্য খাদ্যের ব্যাপারেও একইভাবে সরকার মৎস্য খাদ্য আইন, যেটাকে 2010 সালে করা হয়েছে, এবং বিধিমালা, মৎস্য হ্যাচারি বিধিমালা 2011 সালে করা হয়েছে। এই বিধিমালার আলোকে
মৎস্য খাদ্যটাকে ক্লোজ মনিটরিং করা হচ্ছে। আপনাকে এটা বলে রাখি যে প্রতি মাসে আমরা মাঠ পর্যায় থেকে মৎস্য খাদ্যের নমুনা স্যাম্পলিং করে পরীক্ষা করা হচ্ছে এবং গুণগত মান দেখা হচ্ছে যে ঠিক আছে কিনা, এর মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক অথবা হেভি মেটাল অথবা অন্য কোনো কেমিক্যালস বা যে কোনো ধরনের কোনো অপদ্রব্য মিশানো হচ্ছে কিনা এগুলো পরীক্ষা হচ্ছে। স্যার, আমরা বুঝতে পেরেছি। মূলত হচ্ছে এখন যদি আমি খালেদ সাইফুল্লাহর সাথে একটু কথা বলি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সেটি হচ্ছে সৈয়দ মোহাম্মদ আলমগীর মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক যে বিষয়টি বলছেন, হ্যাচারিতে যে হ্যাচারি তৈরি করার ক্ষেত্রে বা মৎস্য প্রজননের ক্ষেত্রে যে আইন আছে সেটি এবং হচ্ছে যে খাদ্য যে বিধিমালা রয়েছে, আপনি তো এই রিপোর্ট করতে গিয়ে আপনাদের এই যে কুমিল্লা এলাকা সবচাইতে মানে দ্বিতীয় বৃহত্তম বলা হয়ে থাকে উৎপাদনের ক্ষেত্রে, আপনি কি এই দুটো আইনের যে ইমপ্লিমেন্ট যদি বলি সেটি কতটুকু দেখেছেন? খাদ্য দেওয়ার ক্ষেত্রে কতটা নিরাপত্তা মানা হচ্ছে এবং হচ্ছে যে আইনটি আছে হ্যাচারি বা হচ্ছে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে সেখানে আসলে কতটুকু মানা হচ্ছে একটু বলবেন আমাদেরকে। কুমিল্লায় বিস্তৃত এলাকায় মৎস্য চাষিরা কিন্তু মাছ উৎপাদন করে যাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্লাবন ভূমিতে দেখছি যে তারা দীর্ঘদিন থেকে 1987 সাল থেকে কিন্তু প্লাবন ভূমিতে মাছ চাষ করে আসছে, যেখানে কুমিল্লায় বিস্তীর্ণ এলাকাতে কিন্তু নদী, খাল, বিল সেগুলোতে যে দেশি মাছের আগে পাওয়া যেত সেগুলো থেকে কিন্তু সেগুলো যেহেতু এখন পাওয়া যাচ্ছে না, কৃত্রিম মাছের বাজার কিন্তু তৈরি হয়েছে এবং সেটাতে কুমিল্লায় প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত থাকছে। তো এই যে মাছের উদ্বৃত্ত থাকছে 65 লাখ মানুষের চাহিদা পূরণের পর, তো এগুলো করতে গিয়ে কিন্তু যে প্রচুর খামারি তৈরি হয়েছে এবং খামারির যারা মালিক রয়েছেন তারা কিন্তু একটা লড়াই করেই যাচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা এখন বর্তমানে যে বাজারে খাদ্যের দাম বেড়েছে, তারা গত 1 বছর আগেও যেটা, আমি আজকেও একজন খামারির সাথে কথা বললাম যে তিনি আমাকে জানিয়েছেন যে ওর 2021 সালের শেষের দিকে তিনি যেটি 54,000 টাকা 1 টন খাবার কিনেছিলেন সেটি এখন 81,000 টাকা গত 2 দিন আগে তিনি সেই দামে কিনেছেন। অর্থাৎ খাবারের দামের যে বিষয়গুলো সেগুলোর ব্যাপারে তারা খুব আতঙ্কিত এবং তারা আসলে চেষ্টা করেন যে এই যে মাছের যে উৎপাদন সেটিকে বাড়ানোর জন্য, এবং এটিকে যে কথাটি বলছেন যে আইন এবং বিধিমালা সেগুলো সম্পর্কে খামারিরা আসলে যথেষ্ট সচেতন। কুমিল্লা যেহেতু একটা বিপুল এলাকাতে মাছের চাষ হচ্ছে এবং অনেক খামারিরাই এই পেশার সাথে জড়িত, অনেক জেলে এবং প্রায় লক্ষাধিকের বেশি মানুষ কিন্তু এই পেশার সাথে সম্পৃক্ত। তো তা খামারিরা অনেক সচেতন এবং কুমিল্লা মৎস্য কর্মকর্তারাও কিন্তু খামারিদেরকে নিয়ে প্রায় বসছেন এবং মনিটর করছেন। যে বিষয়টিতে তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন যে খাবারের দাম বেড়ে যাওয়ার ফলে এটিতে কিন্তু তারা খুব নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদনের ক্ষেত্রে, যা তারা আশঙ্কা করছেন যে অনেক খামারি হয়তো বা ঝরে যেতে পারেন যদি এভাবে খাবারের দাম বেড়তে থাকে। কারণ জেলে এবং প্রতিদিনের যেই তাদের শ্রমিকের বেতন এবং অ্যারেটর সহ বিদ্যুতের যে বিষয়গুলো আছে, একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তারা কিন্তু অ্যারেটর এবং মোটর সহ নানা কাজে বিদ্যুতের ব্যবহার করছেন, সেটি বাণিজ্যিকভাবে তারা বিল দিচ্ছেন। তারা চাচ্ছেন যে সেটিকে যদি কৃষকদের জন্য যদি আরও সহজ করা হয়, এ বিষয়ে যদি সরকারের কোনো নির্দেশনা নীতিমালা থাকে, তাহলে হয়তোবা এই প্রান্তিক খামারিরা, মাছের খামারিরা আরও বেশি উৎপাদন করতে পারবেন এবং তাদের মুনাফাটা আরও বাড়বে। এবং তারা আসলে মুনাফাটা যদি তারা মাঠ থেকে আনতে পারেন এবং তারা বেঁচে থাকেন এবং তার মাধ্যমে মানুষের বেকারত্ব নিরসন হবে এবং পাশাপাশি কুমিল্লার এই যে উৎপাদন সেটি আরও বেড়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ। এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি বিস্তারিত আলোচনায়। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম মাছ নিয়ে। মাছ আমাদের সম্পদ। আমি এই পর্যায়ে হচ্ছে প্রথমেই কথা বলতে চাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল হকের সাথে। আমাদের মাছের সরবরাহের ক্ষেত্রে আমরা দেখি যে মিঠা পানি বা অন্যান্য যে জলাশয় আছে সেখান থেকে যতটুকু না আমরা পাই, আমরা চাষের মাছ থেকে যতটুকু না পাই, আমাদের কিন্তু ব্লু ইকোনমি অর্থাৎ সুনীল অর্থনীতিতে আমাদের যে বঙ্গোপসাগরের উপর যে নিজেদের করে নেওয়ার যে এক ধরনের
জায়গা রয়েছে সেই জায়গাটি আমরা আসলে কতটা ব্যবহার করতে পারছি? কারণ আমাদের যদি 2023 সালের কথা বলেন, প্রায় 5 লাখ টনের মতো হচ্ছে আমরা সেখান থেকে মৎস্য সম্পদ আহরণ করেছি, এবং সেটি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কিন্তু অন্যতম একটি পুষ্টির যে চাহিদা সেটি কিন্তু নিশ্চিত করেছে। এই জায়গা নিয়ে একটু বলবেন যে ব্লু ইকোনমিতে আমরা এই মৎস্য সম্পদকে কিভাবে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের দক্ষতা বাড়াতে পারি এই ব্লু ইকোনমির ক্ষেত্রে। এর আগে আপনার এই উত্তরের আগে আমি আরেকটি প্রসঙ্গ একটু আনতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে নদীর কথাগুলি আলোচনা হচ্ছিল, তো বাংলাদেশের যে নদীর যে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, এর দুটি দিক, একটা হচ্ছে ফিজিক্যাল দিক, ভৌতিক দিক, আর একটা হচ্ছে আপনার বায়োলজিক্যাল দিক বা কেমিক্যাল দিক। ভৌতিক দিক থেকে নদীর যে গতিপথ, নদীতে চর, তারপরে নদীতে বাঁধ নির্মাণ, নানান ধরনের অবকাঠামোগত পরিবর্তন আসছে। তো এই পরিবর্তনগুলোতে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আপনার পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। ওনারা কিন্তু নদীকে শাসন করেন। তো এই নদী কিন্তু হচ্ছে আপনার মাছের বসবাসের জায়গা, এবং এর সাথে কিন্তু ব্লু ইকোনমির সম্পর্ক সরাসরি। এই নদীগুলির শাসনের ক্ষেত্রে যেহেতু মাছ একটি গুরুত্বপূর্ণ উপাদান বা আমাদের খাদ্য আমরা এই জলাশয় থেকে সংগ্রহ করতাম বা এখনও করি, সে জায়গায় মৎস্য অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারশিপ থাকা প্রয়োজন। অর্থাৎ যেখানে নদীর গতিপথে কাজ করা হবে, নদী খনন করা হবে, নদী শাসন করা হবে, নদীতে বাঁধ নির্মাণ করা হবে, ওই সমস্ত প্রকল্প ডিজাইন করা, বাস্তবায়ন করার ক্ষেত্রে মৎস্য অধিদপ্তর যাতে সরাসরি যুক্ত থাকতে পারে। তারা যাতে সেখানে বলতে পারেন যে না, নদীতে এইভাবে বাঁধ দিলে আমার মাছের এই ক্ষতি হবে, এইভাবে করলে মাছের জন্য আমার ভালো হবে, মাছের আবাসস্থল তৈরি হবে। এই ধরনের একটা স্টেক হোল্ডারশিপ এখানে খুব প্রয়োজন। আমিও কিছু পলিসি ঘেঁটে দেখেছি, বড় বড় কমিটি রয়েছে ওই সমস্ত মন্ত্রণালয়ের, সেখানে মৎস্য বা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সেখানে তেমন কোনো অংশীদারিত্ব আমার কাছে চোখে পড়েনি আর কি। সেই জায়গায় একটি বড় পরিবর্তন প্রয়োজন। আর বাকি যে কথাগুলি বলেছেন অন্যান্য আলোচকবৃন্দ, তাদের সাথে আমি সহমত। এখন যদি আমরা আসি আপনার ব্লু ইকোনমিতে, আমাদের ব্লু ইকোনমির যে জিওগ্রাফিক্যাল যে এরিয়া, সেটি হচ্ছে বঙ্গোপসাগর, এবং বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সামুদ্রিক যে এরিয়া ছিল, যেখানে আমাদের একটি অন্যান্য প্রতিবেশী দেশের সাথে একটি সমস্যা ছিল, সেটিকে আমরা মিটিয়ে কিন্তু আমরা একটা বিশাল এরিয়া পেয়েছি। এখন আমাদের নিজস্ব এলাকা বঙ্গোপসাগর, এবং সেখানে অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের যে সমস্যা ব্লু ইকোনমি থেকে আপনার সেই সম্পদকে আহরণ করা, সমস্যাটা হচ্ছে যে আমাদের কিছুটা কালচারাল সমস্যা রয়েছে, যে আমরা বাংলাদেশি মানুষরা কিছু ফিন ফিশ, অর্থাৎ যে সমস্ত মাছের পাখনা আছে সেই সমস্ত মাছ আমরা খাই। আর বাকি যে সমস্ত আপনার অ্যাকুয়াটিক অ্যানিমেলস আছে, যেমন আপনি ধরেন ওয়েস্টার, তারপরে স্কেলপ, তারপরে আপনার সিউইড, এরকম নানান ধরনের নন ট্রেডিশনাল অ্যাকুয়াটিক অ্যানিমেলস রয়েছে, যেগুলি মোলাস্ক বা ক্রাস্টাসিয়ার নামে আমরা বলি আর কি। তো এগুলি কিন্তু আমাদের এশিয়ান অন্যান্য যে সমস্ত দেশ আছে, যেমন ভিয়েতনাম, চায়না, থাইল্যান্ড, ইভেন ইউরোপের অনেক দেশে এই সমস্ত নন ট্রেডিশনাল আমাদের জন্য যেটি, এগুলা কিন্তু সেখানে চাষ হয়, এবং এইগুলি কিন্তু ব্লু ইকোনমির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেক্টর। তো আমরা এই লেভেলে কিন্তু এখন পর্যন্ত আমরা সেগুলির চাষ করতে পারছি না। ব্লু ইকোনমি নিয়ে বহু আলোচনা চলছে। এখন এখানে সবচেয়ে বড় আরেকটি সমস্যা হচ্ছে যে সমুদ্রের পার ঘেঁষে আপনার কোনো ধরনের সামুদ্রিক মাছের কোনো চাষ করতে গেলে সেখানে যারা এখানে ইনভেস্ট করবেন তাদের সেখানে সহজ প্রবেশাধিকার প্রয়োজন, সহজ অ্যাক্সেস প্রয়োজন। সেই অ্যাক্সেস তৈরি করার জন্য সেখানে পন্টুন তৈরি করা, রাস্তাঘাট নির্মাণ করা, সেখানে যাতে মানুষ যেতে পারেন, এবং যারা সেখানে আগ্রহী হবেন তাদেরকে আপনার নানান ধরনের সরকারি সহযোগিতা দেওয়া প্রয়োজন। এবং সেই সহযোগিতার ক্ষেত্রে ধরেন ঋণ সহযোগিতা, তারা যাতে সেখানে ইনভেস্ট করতে পারেন। যেমন আপনার সমুদ্রে যদি কেউ কেস কালচার করতে চান, অর্থাৎ খাঁচায় যদি সামুদ্রিক মাছ করতে চান, সেখানে কিন্তু অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটি বড় ধরনের সরকারি বাজেট এবং পরিকল্পনার বিষয় রয়েছে। এবং সেখানে আমি আরেকটি কথা উল্লেখ করতে চাই প্রসঙ্গক্রমে, যে মৎস্য অধিদপ্তরের আওতায় যে পরিমাণ জনবল রয়েছে, আমার মনে হয় এগ্রিকালচারাল যতগুলি সাব সেক্টর রয়েছে সেই তুলনায় কিন্তু অনেক কম জনবল। এবং এই জায়গাতে আপনারা খেয়াল করে দেখবেন যে একটা উপজেলায় যে মৎস্য কর্মকর্তার আওতায় মৎস্য কর্মকর্তা ছাড়া হয়তো আর 2-3 জন জনবল আছেন, এবং সেই উপজেলায় হয়তো দেখা যাবে যদি আমরা কোস্টাল কোনো একটা উপজেলার কথা চিন্তা করি, একই অবস্থা, সেই উপজেলায় দেখা যাবে যে আর 2-3 জন আপনার স্টাফ আছেন, তারা সাবঅর্ডিনেট স্টাফ। অন দ্য আদার হ্যান্ড আপনারা যদি দেখি, আমরা কৃষি মন্ত্রণালয়ের একজন কৃষি অফিসারের আওতায় যদি আমরা দেখি, আমার তো মনে হয় 50-এর নিচে না এই পরিমাণ স্টাফ আছে তাদের। কিন্তু মৎস্য অধিদপ্তরের ক্ষেত্রে এই স্টাফের সংখ্যা কিন্তু খুবই কম। আমি আরেকটু কথা যুক্ত করতে চাই,
মাছ উৎপাদন হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট অ্যানিমেল প্রোটিন উৎপাদন প্রক্রিয়া। কারণ আপনার গরু বলেন, মুরগি বলেন, যে সমস্ত প্রাণীজ প্রোটিন আছে, ওই সমস্ত প্রাণীজ প্রোটিন খামারে উৎপাদন করতে গেলে 1 কেজি উৎপাদন করতে গেলে যে পরিমাণ খাবার প্রয়োজন হয়, 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে দেখা যায় তার চেয়ে অর্ধেকের চেয়েও খাবার প্রয়োজন পড়ে, অর্থাৎ 2 কেজি খাবার 1 কেজি মাছ হয়ে যায়। এই যে একটা এফিশিয়েন্ট জায়গা, সহজে প্রোটিন উৎপাদনের জায়গা, এই জায়গাটাকে অবশ্যই সরকার গুরুত্ব দিয়েছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে, মৎস্য অধিদপ্তর তাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের জনবলের প্রচণ্ড সংকট রয়েছে। আমি মনে করি উপজেলা থেকে একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আপনার সেখানে জনবল দেওয়া প্রয়োজন, এবং ইউনিয়ন পর্যায়েও কিন্তু একটা করে অফিস থাকতে পারে। এখন মাছ চাষের ক্ষেত্রে আপনি যদি উপকূলীয় অঞ্চলে মাছ চাষ করতে চান, সেখানে পোনা উৎপাদন, মাছের খাদ্য, মাছের পুষ্টি, মাছের স্বাস্থ্য, মাছ আহরণ, মাছ প্রক্রিয়াজাতকরণ, এরকম বিভিন্ন সেগমেন্টে কিন্তু এক্সপার্টিজ প্রয়োজন, এক্সপার্ট বেসড সহযোগিতা প্রয়োজন। কথা বলবো একটি ছোট্ট বিরতি নিয়ে, এখনই ফিরছি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম যে ব্লু ইকোনমি অর্থাৎ সুনীল অর্থনীতিতে বাংলাদেশের যে সম্পদ, সমুদ্র সম্পদ যেটি, সেটি নিয়ে সেখানে মাছের যে অংশীদারিত্ব এবং জলজ প্রাণীর যে অংশীদারিত্ব আমরা শুনছিলাম ডক্টর মোহাম্মদ মাহফুজুল হকের কাছে, যে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা যে জলজ প্রাণী বা যে বিষয়গুলো আমাদের আসলে অভ্যেসে নেই খাওয়ার, সেগুলো কিন্তু অন্যান্য দেশে চাহিদা রয়েছে। অর্থাৎ আমাদের প্রাকৃতিক সম্পদগুলোই আমরা কতটা ব্যবহার করতে পারি। এই জায়গায় উনি যে বিষয়টি বলেছেন যে এখানে যেমন দক্ষতার প্রয়োজন আছে, এগুলোকে আবার যে প্রজননের জন্য তৈরি করা অথবা হচ্ছে আলাদা করে যে এগুলোর ব্যবস্থাপনা করা, সেই বিষয়টি নিয়ে এটি আসলে কতটা সহায়ক এই মুহূর্তে, কতটা সহজ যদি বলেন। জি, ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি প্রফেসর মাহফুজ সাহেব যে কথাটা বললেন তার রেসপন্সে আমি বলতে চাই যে আমাদের জনবল সংকট আছে, আমি স্বীকার করি, কারণ উপজেলা পর্যায়ে অন্যান্য বিভাগের জনবল সংকটের কথা সবাই স্বীকার করছে, অন্যান্য বিভাগের তুলনায় মৎস্য বিভাগে অবশ্যই কম। কিন্তু এটাও ঠিক যে সরকারের নির্দেশনা এবং জোর তৎপরতার কারণেই আমরা কিন্তু ইতিমধ্যেই এই বিশাল আকারে আমরা সেই নিয়োগ, যেখানে শূন্যপদগুলো আছে, পূরণের কার্যক্রম চলছে, এবং আমাদের মৎস্য অধিদপ্তরে 732 জন কর্মচারী নিয়োগের, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগের কার্যক্রম অলরেডি চলমান আছে। আমি এইবার আসি ব্লু ইকোনমির প্রশ্নে। ব্লু ইকোনমি আসলে, আপনার ব্লু ইকোনমিতে আসার আগে আমি আরেকটি বিষয় জানতে চাইছি, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে জনবল নিয়োগ করা হচ্ছে, আপনার এটি একটি তো বিশেষায়িত একটি জায়গা, জি, মৎস্য প্রাণী সম্পদ এই জায়গাগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে দক্ষ জনবল কি পাচ্ছেন যারা আসলে এই সেবাটি দিতে পারেন, এবং তারা আসলে কতটা দক্ষ জনবল আসলে যারা বিসিএস ক্যাডারভুক্ত অফিসার হয়ে আসেন, তারা তো অবশ্যই একাডেমিক্যালি তারা সেইভাবে নলেজফুল হয়ে আসেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আসেন। তারপরে কর্মক্ষেত্রে আসার পরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন রকম মৌলিক প্রশিক্ষণ এবং কারিগরি প্রশিক্ষণ, তাদেরকে অলরেডি প্রশিক্ষণের মাধ্যমে এবং কাজে কর্মে ফিল্ডের অভিজ্ঞতার মাধ্যমে তাদেরকে দক্ষ হিসাবে তৈরি করা হয়। আর কর্মচারী আসলে আমাদের নিয়োগের বিষয়টা এই কারণে বললাম, কাজের ভলিউম আমাদের দিন কি দিন এতই বেড়ে যাচ্ছে যে আসলে একটা অফিসের, একটা কর্ম এলাকা, একটা উপজেলায় যেই মৎস্য সেক্টরে যে বিশাল কর্মযোগ্য, সেখানে আসলে এই জনবল দিয়ে সামাল দেওয়া একটা কঠিন বিষয়। তারপরেও আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা সেভাবে কাজ করে যাচ্ছেন। আমি যেই প্রশ্নটা এর মধ্যে করেছিলেন ব্লু ইকোনমি নিয়ে, ব্লু ইকোনমির বিষয়ে আমার বক্তব্য হলো যে আমরা একটা বাংলাদেশের সমান আরেকটি এরিয়া পেয়েছি, সমুদ্র বিজয় করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর
নেতৃত্বে 2012 সালে এবং 2014 সালে দুইটা মিলিয়ে মিয়ানমার এবং ভারতের সাথে। আমাদের মিয়ানমার এবং ভারত মিয়ানমার দুইটা ইয়াতে এবং বিশাল সামুদ্রিক এলাকা আমরা বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হয়েছে এবং এই এরিয়াটাকে আমরা কাজে লাগানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সকল মন্ত্রণালয় বিশেষ করে এইটার সাথে সংশ্লিষ্ট আমার জানা মতে 26টা মন্ত্রণালয় আছে, এর মধ্যে 6টা মন্ত্রণালয় খুব বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে এই ব্লু ইকোনমির সাথে। এর মধ্যে ওয়ান অফ দ্য মিনিস্ট্রি হলো আমাদের ফিশারিজ অ্যান্ড লাইভস্টক মিনিস্ট্রি। আমরা এই ব্লু ইকোনমি নিয়ে আমাদের মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তরে ইতিমধ্যেই আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছে এবং আপনাকে একটু বলা দরকার যে এখানে ব্লু ইকোনমি বলতে যেই আমরা সমুদ্রের যে বাড়তি অংশ নতুন অংশ পেলাম সেই অংশটুকুকে কিভাবে কাজে লাগানো যায় সেটি একটি বিষয়। আমি একটু এই বিষয়ে হচ্ছে মতিন সৈকতের কাছে জিজ্ঞেস করব, যেটি হচ্ছে যে স্যার যেমন বললেন সুনীল অর্থনীতিতে হচ্ছে মানে মৎস্য অধিদপ্তরকে রাখা হয়েছে বা এই যে জায়গাগুলোকে জোটবদ্ধ করা হয়েছে, কিন্তু আরেকদিকে কিন্তু আমাদেরকে ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক কিন্তু একটি বিষয় বলেছেন। তিনি যেহেতু গবেষণা করেন, তিনি বলেছেন যে আমাদের যে নদী খনন এবং বাদ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের মৎস্য অধিদপ্তর বা এই জায়গাগুলোর আসলে স্টেক হোল্ডার নেই। এটি আসলে কতটা জরুরি এবং আপনার অভিজ্ঞতা কি বলে? আমাদের সমুদ্র সুনীল অর্থনীতি বা সমুদ্রে যে মাছ, সেই সমুদ্রের মাছ তো আর স্বাভাবিকভাবে চাষ করা যাবে না। সেখান থেকে আহরণ করা মাছকে নিয়ে আসা এবং আমাদের মাছকে বেশি করে আহরণ করতে পারলে আমাদের একদিকে আমিষ হবে, পুষ্টি হবে, অর্থনৈতিক শক্তিশালী হবে। পাশাপাশি নদীগুলিকে বাঁচানোর জন্য, নদী খননের জন্য মৎস্য অধিদপ্তর যখন মৎস্য মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয় যখন যুক্ত থাকবেন, তখন মাছের গুরুত্বটা তারা অনেক বেশি উপলব্ধি করবেন এবং মাছ কিভাবে বেঁচে থাকে এবং মাছের যে একটা জীবনচক্র, এটাকে তারা সেখানে সহজ করে উপস্থাপন করতে সহজ হবে। আরেকটি জিনিসে আসতে চাই যে বাংলাদেশ হাওর বাওর জলাশয়ের দেশ, পানির দেশ। এখানে পুকুর, ডোবা, জলাশয়, খাল, বিল সব জায়গায় মাছ, যেখানে পানি সেখানে মাছ। এই প্লাবনভূমি অঞ্চল, বর্ষা আমাদের একটা বড় সম্পদ। বর্ষা আমরা অনেক পানি পাই এবং সারা বাংলাদেশ উর্বর হয়। এই যে একই জমিতে আমরা শুকনো মৌসুমে বড় ধানে আবাদ করতে পারি, আবার বর্ষাকালে সেখানে আমরা বাদ দিয়ে বেড়িবাঁধ সৃষ্টি করে গ্রামের পর গ্রাম বিশাল জনসংখ্যাকে একসাথে করে আমরা বলি এক হলে পারি, একা হলে হারি। সবাই মিলে যদি আমরা সম্মিলিত উদ্যোগটাকে গ্রহণ করতে পারি, তাহলে প্লাবনীতে মাছ চাষে দাউদকান্দি যে মডেল, সেই মডেলটা আমার শুধু দাউদকান্দিতেই পানি এরকম না, পানির বাংলাদেশটা বিশাল অংশ জুড়ে পানি হয়, প্লাবন হয়, বর্ষা হয়। এখানে 6-7 মাস কোনো কোনো অঞ্চলে পানি থাকে। সে অঞ্চলের জায়গাগুলিকে যদি আমরা দাউদকান্দি মডেলের মতো নিয়ে আসতে পারি, তাহলে এই যে মাছ উৎপাদনে, মিঠা পানির মাছ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের যে সফলতা, বিশ্বে আমরা এখন দ্বিতীয়, আমাদের অবস্থানটাকে আমরা আরও মজবুত করতে পারি আর আমাদের বেকারত্ব দূর হবে, আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। আর এখন আধুনিকভাবে যারা শিক্ষিত হচ্ছে তারাও কিন্তু এই উদ্যোক্তা হিসেবে নতুন নতুন কাজগুলিতে সম্পৃক্ত হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু আমার সহকর্মী হাসিব বিল্লার কাছে জানতে চাইছি, স্যার যেরকম যে বিষয়গুলো বলল সেই জায়গাগুলো, যেমন হচ্ছে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলো কি অবস্থায় আছে, আমরা চীনের সাথে, ভারতের সাথে কম্পিট করছি, সে জায়গায় অনেকক্ষণ ধরে আলোচনা হলো। আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন, কোন জায়গাগুলোকে আপনার কাছে মনে হয় যে বেশি গুরুত্ব দেওয়া এই মুহূর্তে খুব প্রয়োজন? জি, বাংলাদেশ মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। আসলে এখানে যেমন নদীনালা, খালবিল, হাওর আছে এবং একই সঙ্গে মাছ যে 48 লাখ টন মাছ উৎপাদন হচ্ছে এবং সেখান থেকে আমরা যদি বলি যে সমুদ্রের কথা যদি বলি, সমুদ্র থেকে মাত্র 5 লাখ মেট্রিক টন আমদানি আহরণ করা যাচ্ছে, যার মধ্যে প্রায় অর্ধেকই ইলিশ। কিন্তু যেমন মাহবুব স্যার যেমন বলছিলেন যে এখানে আরও অনেকগুলো মাছ আহরণ করার সুযোগ ছিল এবং মৎস্য সম্পদ আহরণের সুযোগ ছিল। বাংলাদেশের এখানে সক্ষমতার একটা অভাব এবং এক গবেষক বলছিলেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশের মৎস্য যে এরিয়া রয়েছে এখানকার মাছ অন্য দেশের জেলেরা আহরণ করে নিয়ে চলে যায়। তো বাংলাদেশ সরকারের
মৎস্য সম্পদ মন্ত্রী আব্দুর রহমান আমাকে বলছিলেন যে সরকার উদ্যোগ নিয়েছে বা আহ্বান জানিয়েছে বিদেশি কোনো প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে সেক্ষেত্রে সরকার সহযোগিতা করবে, কিন্তু আসলে সক্ষমতার অভাব কিন্তু রয়ে গেছে বাংলাদেশের দেশের মৎস্য সম্পদ আহরণে। এবং একই সঙ্গে যদি চাষের মাছের কথা বলি, চাষের মাছে ভোক্তারা বলছেন চাষের মাছের গুণমান খুবই কমে গেছে এবং চাষের মাছের যেমন খাদ্যের কথা হচ্ছিল এবং খাদ্য এবং হ্যাচারির কথা এখানে হচ্ছিল, হ্যাচারি এবং অনেক কিন্তু বেসরকারি হ্যাচারি মাছের পোনা উৎপাদন করছে এবং এর সঙ্গে মাছের যে পানি গুণমান সম্পন্ন পানি না থাকার কারণে এই ধরনের একটি প্রভাব পড়েছে এবং অনেক ক্ষেত্রে আমদানি করতে হচ্ছে। আমদানির প্রশ্নও কিন্তু এর মধ্যে এসছে, মানে বাংলাদেশের মতো একটি নদীমাতৃক দেশে এত মাছ যেখানে উৎপাদন হয়, এত জেলে, এবং আমরা দক্ষ জনবলের কথা বলছি, আমরা সমুদ্রের অর্থনীতির কথা বলছি যেখানে মাছ অন্যতম, সেখানে আসলে যখন মাছ আমদানির কথা বলতে হয় তখন সেটি আসলে অনেকটা চিন্তার বিষয়। এই ছিল আজকে আমাদের আলোচনায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।